নমস্কার, করোনার আবহে বাংলায় টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। করোনার আবহে বাংলা 6 মাস অতিক্রান্ত হতে চলেছে। করোনার স্পাইক রেট ধীরে ধীরে কমছে। আক্রান্ত হচ্ছেন কিন্তু মৃত্যুহার খুবই কম। কিন্তু বাংলার যা বৈশিষ্ট্য, চিরকালই যুক্তি বিতর্ক বিশ্লেষণের মাধ্যমে গোটা বিশ্বকে সে ধরতে চায়, বরাবরই তাই হয়ে এসেছে। আমাদের যে ইতিহাস, সেই ইতিহাস তাই বলে। তাই আমরা করোনার আবহে বাংলায় আমরা বারবার করে বিভিন্ন আন্তর্জাতিক থেকে দেশের ইস্যু কোনোটাই আমরা ছাড়িনি। তার কারণ করোনার আবহেতে শুধু বাংলা নয়, গোটা বিশ্বই রয়েছে। কিন্তু এই তো বছরে এই করোনার আবহের মধ্যে আমরা যে জিনিসটিকে খুব গভীরভাবে দেখেছি, সেটা হচ্ছে চীন। যে মহান চীন, যেখানে একটা বিপ্লবের মাধ্যমে যে একটা নতুন রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই চীনের ভূমিকা আমরা দেখেছি করোনার সময়। অনেক পৃথিবী এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত, সত্যি কি করোনার উৎপত্তি স্থল চীন কিনা। কিন্তু এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সন্দেহের অবকাশ নেই যে চীন অন্যতম এই ক্ষেত্রে একটা দায়ী দেশ। গোটা করোনার পেছনে তার যে তথ্য গোপন করা, সেটা কিন্তু গোটা পৃথিবী, যত দিন যাবে করোনা পরবর্তী পৃথিবীর দিকে আমরা এগোবো, এই সত্য রিভিল্ড হবেই হবে। ঠিক তেমনভাবে বারবার করে চীন কিন্তু এই সময় দাঁড়িয়ে তিব্বত থেকে একেবারে ভুটান পর্যন্ত বিভিন্ন নো ম্যানস ল্যান্ডকে যেভাবে তারা ব্যবহার করার চেষ্টা করেছে, যে আগ্রাসী মনোভাব দেখিয়েছে, ভারত তার জবাব কিন্তু প্রতি মুহূর্তেই দিচ্ছে। কিন্তু এই জবাবের মধ্যে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র যা চীনেও নেই, পাকিস্তানেও নেই, মানে চীনের দোসর পাকিস্তান। এই দুটো দেশে যেহেতু সংসদীয় গণতন্ত্র বিকশিত নয়, ফলে ভারতবর্ষে কতগুলো সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে ভারতকে চলতে হয়। এই চীনের প্রশ্নে রাজনাথ সিংয়ের যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে নাকি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহর বক্তব্যের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কারণে এই মুহূর্তে এই আবহের মধ্যেই এই তিব্বত প্রশ্নে রাজনাথ সিংয়ের বক্তব্যকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিকভাবে চাপান উতর। প্রথমে সেই প্রতিবেদনের দিকে নজর রাখবো, তারপর আসবো একেবারেই বিতর্কে। যাব প্রতিবেদনে। ভারত চীন সীমান্ত বিবাদে উত্তেজনা পূর্ব লাদাখে। গত মে মাস থেকেই ভারতের ভূখণ্ড দখলের চেষ্টা চালাচ্ছে চীনা সেনা। গত 14 জুন ভারতের ভূখণ্ডে ঢুকে তাঁবু বসাতে যাওয়া লাল ফৌজকে বাধা দেয় ভারতীয় সেনা জওয়ানরা। আর তাতেই বাধে সংঘর্ষ। চীনা সেনার আগ্রাসনে শহীদ হন 20 জন ভারতীয় সেনা জওয়ান, নিহত হয় বেশ কিছু চীনা সেনা জওয়ান। গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর আরও উত্তপ্ত সীমান্ত পরিস্থিতি। সামরিক পর্যায়ে ও কূটনৈতিক স্তরে একাধিকবার বৈঠক হয়েছে দুদেশে। এমনকি বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত ও চীন 5টি বিষয়ে ঐক্যমত হয়েছে। তবে তারপরেও সীমান্তে উত্তেজনা কমছে না। পূর্ব লাদাখ সীমান্তে বর্তমান পরিস্থিতি নিয়ে লোকসভায় বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, हम चाहते हैं कि चीनी पक्ष हमारे साथ मिलकर काम करे। वहीं हमने अध्यक्ष महोदय यह भी स्पष्ट कर दिया कि हम भारत की सॉवरेंटी और टेरिटोरियल इंटीग्रिटी की रक्षा के लिए पूरी तरह से डिटरमिन्ड हैं। इसके बाद मेरे कोलीग विदेश मंत्री श्री जयशंकर जी भी 10 सितंबर को मॉस्को में चाइनीज विदेश मंत्री से मिले। दोनों एक एग्रीमेंट पर पहुंचे कि यदि चाइनीज साइड द्वारा सिंसियरली और फेथफुली एग्रीमेंट को इंप्लीमेंट किया जाता है तो कंप्लीट डिसएंगेजमेंट प्राप्त किया जा सकता है और बॉर्डर एरिया में शांति स्थापित हो सकती है। अध्यक्ष महोदय, जैसा कि सभी सम्मानित सदस्यों को जानकारी है कि बीते समय में भी चीन के साथ हमारे बॉर्डर एरियाज में लंबे स्टैंड ऑफ्स की स्थिति यह कई बार बनी है, जिसका शांतिपूर्ण तरीके से समाधान भी किया गया था। हालांकि इस वर्ष की स्थिति, चाहे वो ट्रूप्स की स्केल ऑफ इन्वॉल्वमेंट हो या फ्रिक्शन पॉइंट्स की संख्या हो, वह पहले से बहुत अलग है। फिर भी हम मौजूदा स्थिति के शांतिपूर्ण समाधान के लिए पूरी तरह से कमिटेड हैं। इसके साथ साथ मैं सदन को आश्वस्त करना चाहता हूं कि हम सभी परिस्थितियों से निपटने के लिए भी तैयार हैं।
अध्यक्ष महोदय, इस सदन की एक गौरवशाली परंपरा रही है। जब भी देश के समक्ष कोई बड़ी चुनौती आई है तो इस सदन ने भारतीय सेनाओं की दृढ़ता और संकल्प के प्रति पूरी अपनी एकता और भरोसा दिखाया। साथ ही सीमा क्षेत्र में तैनात अपने बहादुर सेना के जवानों के शौर्य, पराक्रम और सीमा की सुरक्षा के प्रति उनकी प्रतिबद्धता पर पूरा इस सदन ने विश्वास व्यक्त किया है। अध्यक्ष महोदय, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে সীমান্ত সংঘর্ষের পর থেকেই নিশানা করে আসছে কংগ্রেস। লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী বিবৃতিতে সীমান্ত পরিস্থিতি কঠিন স্বীকার করে নেওয়ায় স্বাভাবিকভাবেই কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। এমনকি বিবৃতির প্রেক্ষিতে সংসদে প্রশ্ন করার দাবি তুললে সেই দাবি নাকচ হয়ে যাওয়ায় লোকসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস। রাজনাথ সিংয়ের বিবৃতিতে আপাতত পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা জারি থাকার ইঙ্গিতই মিলেছে। সেই সঙ্গে অরুণাচলে চীনা অনুপ্রবেশের ইঙ্গিতও সামনে এসেছে। ফলে এই ইস্যুতে আগামী দিন জাতীয় রাজনীতি আরও উত্তপ্ত হবে বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আজকে আমাদের প্যানেলিস্ট হিসাবে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী, রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র পার্থ ভৌমিক, রয়েছেন অনুপম ঘোষ, রয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা। তিনজনকেই স্বাগত জানাচ্ছি এবং সরাসরি প্রথমে চলে যাচ্ছি ডিআইজি বিএসএফ, প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্র আপনার কাছে। সমীর বাবু, আপনি প্রতিবেদন দেখলেন এবং এই প্রশ্নকে ঘিরে চীনের তিব্বতে নিয়ে যে পূর্ব তিব্বতের যে অংশকে ঘিরে যে আগ্রাসী মনোভাব এবং সেই মনোভাবকে কেন্দ্র করে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হচ্ছে, এটা একটা অন্য দিক। কিন্তু আমরা এটা দেখেছি যে এই আবহের মধ্যে একেবারে তিব্বত থেকে শুরু করে প্রায় ভুটান পর্যন্ত বিভিন্ন জায়গায়, অরুণাচলও রয়েছে, তার আগে দেখেছি এই যে চীনের এই মনোভাবকে ভারত ঠিক কতটা মোকাবিলা করতে পেরেছে সেই ব্যাপারে আপনাদের স্যাটিসফ্যাকশনটা শোনার খুব আগ্রহী। আমি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইছি। আর+এ বহু বছর পরে বোধহয় আবার ফিরে আসলাম, ভালো লাগছে আমার। আর আমার পরিচিত সম্পূর্ণা বসে আছে ওখানে, আরও ভালো আলোচনা হবে, সমৃদ্ধ আলোচনা হবে আমি আশা করব। আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই যে আজকে ভারত এবং চীনের মধ্যে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সেটা ৩,৪৮৮ কিলোমিটার। আমাদের এই যে লাইন অফ কন্ট্রোল, এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই অ্যাকচুয়াল কন্ট্রোলকে চীন কিন্তু কোনো দিনই সর্বান্তঃকরণে তাকে মান্যতা দেয়নি। কেননা আমরা যদি মাচ বিফোর 62 অপারেশন সাথেও যদি আমরা যাই, রেকর্ড যদি কাটা যায়, তাহলে সেখানে দেখা যাবে যে চীন এইটাকে সবসময় পারসিভড একটা বাউন্ডারি হিসাবে নিয়েছে অ্যান্ড ফ্লেক্সিবল, কারণ এটা চীনকে স্যুট করে এবং স্যুট করে এই জন্যেই যে তারা যে কোনো জায়গায় ইন্ট্রুশন আর ইনকারশন আর ইললিগালি এনক্রোচ করে সেইখান থেকে ওরা দাবি করতে পারে যে না, এইটাই হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের রেড লাইন। প্রশ্ন উঠছে এখানে যে এই ব্যাপারটা কিন্তু চীন আজকের থেকে করছে না। চীন ৬২-তে তারা হঠাৎ করে যে ভারতবর্ষের বিরুদ্ধে যে যুদ্ধটা জড়িয়েছিল সেটা মিটে গেছে, কিন্তু সেই যুদ্ধ আমাদের ভারতীয় সৈনিক ভারতবর্ষের গণতন্ত্রকে অনেকটা শিখিয়েছে আত্মনির্ভর হওয়ার জন্যে সামরিক দিক থেকে। যার ফলে আমরা দেখতে পাই 1967-তে লেফটেন্যান্ট জেনারেল সগৎ সিংয়ের নেতৃত্বে চীনকে যেভাবে সমুচিত জবাব ৬২-র দেওয়া হয়েছিল, চীন বহুদিন সেটা ভুলতে পারেনি। চীনের ৩৮০ জন মতো তাদের হত হয়েছিল, আমাদেরও হয়েছিল প্রায় ৮২ জন। তাদের আহতের সংখ্যা অনেক বেশি, আমাদের সীমিত কিছু।
যার ফলে আমরা দেখতে পাই যে পরবর্তীকালে 75-এ 5 জনকে চীন মারে এবং তার পরবর্তীকালে কিন্তু এই গালওয়ান ভ্যালিতে 15ই জুন চীন তারা অনৈতিক অন্যায়ভাবে তাদের লোভী দৃষ্টি এবং সেইটা নিয়ে ভারতবর্ষের ভেতরে ঢুকে পড়ে তারা ক্যাম্প এস্টাবলিশ করে। এখন প্রশ্ন উঠছে যে চীন এই কাজগুলো করে গেল, আমরা কি সতর্ক ছিলাম না? আমাদের মনে রাখতে হবে যে আই ক্যান সিলেক্ট মাই ফ্রেন্ড বাট নট নেভার। আনফর্চুনেটলি ভারতবর্ষ 2 ফ্রন্টিয়ারে 2টি নেবারকে পেয়েছে, একদিকে পাকিস্তান আর একদিকে চায়না, যাদের আর যাই করা যাক ডিপ্লোম্যাটিক লেভেলে, পলিটিক্যাল লেভেলে, মিলিটারি লেভেলে, বাট তাকে ক্যান নেভার বি ট্রাস্টেড। আমরা এটা কিন্তু ভুক্তভোগী। যাদের আমরা বিশ্বাস করেছি তারাই ছোবল মারার চেষ্টা করেছে। আজকের যে পরিস্থিতিটা, এইটা আমরা বর্তমানে যে পরিস্থিতি, যেটা মাননীয় রাজনাথ সিং কালকের পার্লামেন্টে দৃপ্তভাবে বললেন, আমার মনে হয় যে আমরা পুরোপুরি সম্ভব না হলেও এখনও বেশ কিছুটা আমরা কনসলিডেট করে নিয়েছি চীনার মোকাবিলা করার জন্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে। কিন্তু কতগুলো ঘটনা যেগুলো আমার মনে হয় আমাদের আরও বেশি, আরও নিবিড়ভাবে তার উপরে আমাদের নজর রাখা উচিত ছিল, এবং সেইটাকে সামনে রেখে আমাদের যে ডিডাকশন আর ইনফারেন্সেস অর লেসন লার্ন, সেগুলো কিন্তু আমাদের করা প্রয়োজন ছিল। আমি আসবো আপনার কাছে, আবার আসবো। আমি একটু আসবো হচ্ছে অনুপম ঘোষ, বিজেপি নেতা, যে কতগুলো জায়গায়, যেটা সমীরবাবু বললেন, কতগুলো বিষয়ের উপর নজর রাখার প্রয়োজন ছিল। তাহলে কেননা যোগ্য প্রত্যুত্তরে ভারত রয়েছে, এফিসিয়েন্সি লেভেল নিয়ে কোনো কথা হচ্ছে না। গোটা দেশ এই প্রশ্নে বরাবরই স্বাধীনতার পর থেকে এই সদন, ভারতের লোকতন্ত্র, ভারতবর্ষে কিন্তু সবাই এক জায়গায় এসছে, কিন্তু কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোর দিকে ধ্যান দেওয়ার দরকার আছে। আমি সমীরবাবুর কাছে আবার পরে আসবো, কিন্তু এই ধ্যান দেওয়ার আছে, তাহলে কোথাও কি কিছু মিসিং আছে? অনুপম ঘোষ। না দেখুন, প্রাক্তন সেনাকর্তা এখানে যা বললেন, না আমি যদি না বলি উনি কি প্রত্যুত্তর দেবেন যে কিসে কিসে? না আমি সেই পয়েন্টেই আসছি। হ্যাঁ অনুপম। হ্যাঁ, তো প্রাক্তন সেনাকর্তা যদি বললেন পুরোটাই অনেকটাই ছুঁয়ে গেছেন অনেক বিষয়টাই, যে এটা তো প্রমাণিত হয়ে গেছে যে চীন এবং যে দুটো দেশের নাম বললেন, চীন এবং পাকিস্তান, এই দুটো দেশ যাদেরকে আমরা কোনোদিনই ভরসা করতে পারি না। সঞ্চালক মহাশয় প্রথমে যেটা শুরু করলেন যে তিব্বত থেকে ভুটান অব্দি চীনের আগ্রাসন, আমি আরো একটু বাড়িয়ে বলছি, শুধু ভুটান, তিব্বত থেকে ভুটান ধরলে হবে না, এটা আপনাকে ধরতে হবে ওই একেবারে থাইল্যান্ড, সিঙ্গাপুর অব্দি চীনের যে আগ্রাসন নীতি, এটা নিশ্চয়ই আজকে যারা আমরা প্যানেলিস্ট এখানে বসে আছি সবাই হয়তো একমত হবেন যে চীন বরাবর একটা আগ্রাসন নীতি নিয়ে সারা মানে বিভিন্ন দেশের দিকে অগ্রসর হয়েছে, এবং তার নজর আমাদের দেশের দিকেও বরাবরই আছে। এবং তার ফলে একটা আকসাই চীনের মতো একটা বৃহত্তর অঞ্চল, 38,000 বর্গ কিলোমিটার প্রায়, আমরা আমাদের হাত থেকে চলে গেছে অনেকদিন আগে। তো সেই মানে যদি বলেন যে নজরদারির বিষয়টা, সেই নজরদারির সেই খেসারত তো আমরা অনেক আগেই দিয়েছি। তবে একটা জিনিস বলতে পারি, ভারতীয় সেনাবাহিনীর ওপর আমাদের সকলের আস্থা আছে, ভরসা আছে, গর্ব আছে। তো ভারতীয় সেনাবাহিনী আমি মনে করি দে আর মানে ক্যাপেবল অফ মানে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার জন্য, এবং মানে আমরা পুরোপুরি অ্যাকচুয়াল তো পুরো সব খবর আমি একটু সম্পূর্ণের কাছে আসছি। সম্পূর্ণ এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এগুলো আমরা সকলে এগ্রিড, এবং এ ব্যাপারে কোনো, আমি শুরুতেই বলেছি যে চীন এবং পাকিস্তান ভরসাযোগ্য না, ভারতকে দূরে। শুধু এটা তাই নয়, পাকিস্তানের ভেতর থেকে, অভ্যন্তর থেকে পর্যন্ত এই প্রশ্ন উঠেছে যে সেখানে পাকিস্তানের যে রাজনৈতিক সংগঠন জিএ সিন্ধ মুত্তাহিদা মহাজের সভাপতি সফি বুরফাত বলেছেন, চীন পাকিস্তান এই দুটি দেশের আচরণ বিশ্ব শান্তির পক্ষে এক গুরুতর হুমকি বলে তিনি বলছেন। এটি হচ্ছে পাকিস্তান ভিত্তিক একটি মানে রাজনৈতিক সংগঠন, তার যে শীর্ষকর্তা সফি বুরফাত বলছেন।
ফলে এই জায়গাটা, কিন্তু সমীরবাবু একটা জায়গায় বললেন যে আমাদের কতগুলো জায়গায় আগামী দিনে চীনকে পুরোপুরি, কেন ওখানে লাইন অফ কন্ট্রোল এই নিয়ে দীর্ঘদিন বিবাদ, সত্যি কি লাইন অফ কন্ট্রোলটা কি চীনই নিজেরাই ঠিক করবে, আর ভারত চিরকাল হচ্ছে সেটাকে দেখাবে না? পাল্টা কি প্রত্যুত্তর কিভাবে আসতে পারে বা আদৌ আসবে কিনা, এই ব্যাপারে কি কোনো দিক নির্দেশ আছে সম্পূর্ণ? দেখুন, প্রথমেই যাব যে ইতিহাস, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের যে ইতিহাস, সেই ইতিহাসটা দেখলে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে এখানে কিন্তু দু দেশের তরফ থেকেই কোনো এগ্রিড অপন বর্ডার লাইন কিন্তু নেই। এটা সবার আগে বুঝতে হবে। অর্থাৎ কোনো দুটো দেশেই, হ্যাঁ, রাজীব গান্ধীর সময় থেকে কিন্তু বহুবার চেষ্টা করা হয়েছে চীনের সাথে থ্রু কনফিডেন্স বিল্ডিং মেজার্স বলতে পারেন, নেগোসিয়েশনস, অ্যাকোমোডেশনের মাধ্যমে চেষ্টা করা হয়েছে যে এই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলটাকে একটা এগ্রিড অপন জায়গায় নিয়ে যাওয়ার, কিন্তু চীনের পক্ষ থেকে কিন্তু কোনোদিনই সেটা করা হয়নি। তার পেছনে দুটো মহৎ কারণ আছে, সেটা সবার আগে বুঝতে হবে। এক হচ্ছে যে চীনের বরাবরই একটি নীতি হচ্ছে ভারতকে যে রিজনাল, অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে রিজনাল যে অর্ডার, সেই আঞ্চলিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর মধ্যে আবদ্ধ রাখা। অর্থাৎ ভারত কিন্তু কখনোই চীনকে ছাপিয়ে বিশ্বের দরবারে একটি গ্লোবাল পাওয়ারের জায়গা নিতে পারবে না। এটা হচ্ছে প্রথম দিক। আরেকটা বিষয় হচ্ছে মানে এটা চীন চায়, চীন মনে করে, চীনের এটা হচ্ছে পারসেপশন। আরও একটি বিশেষ দিক আছে, সেটা হচ্ছে চীনের যে তাওয়িস্ট ফিলসফি, এই তাওয়িস্ট ফিলসফির মধ্যে চীন নিজেদেরকে মনে করে তারা যে এন্টার গ্লোবাল যে ম্যাপ, সে ম্যাপের একদম মধ্যস্থলে বিরাজমান, এবং তাদের যে মিডল কিংডম থিওরি, তার মধ্যে থেকে তারা মনে করে যে তাদের যে পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে, তার সেই সমস্ত এলাকাগুলো চীনের কিন্তু সভরেন টেরিটরির মধ্যে পড়ে, এবং সেই জায়গা থেকেই কিন্তু চীনের এই আগ্রাসীয় যে নীতি। কাজে একটা বিষয় ঠিক, যে যদি এই এগ্রিড অপন লাইনে যদি আমরা পৌঁছে যাই, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা বর্ডার রেজলিউশনে যদি ভারত চীন পৌঁছে যায়, তাহলে কিন্তু চীনের যে এই দুটো যে টার্গেট, সেই দুটো টার্গেটে কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজে সেটা চীনের যে আভ্যন্তরীণ এবং যে বৈদেশিক নীতি, সেই বৈদেশিক নীতিতে কিন্তু এটা একেবারেই চীনের পক্ষে করা সম্ভব নয়। আর আরও একটি বিশেষ দিক যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা 2013 সালের পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে, যে শি জিনপিং এর যে আইডিয়া ওয়ান বেল্ট ওয়ান রোড, এই ওয়ান বেল্ট ওয়ান রোডটা হচ্ছে যে এন্টায়ার বিশ্বকে চীনের অধীনে নিয়ে আসা, এবং সেই যে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের মধ্যে কিন্তু একটি মাত্র দেশ যারা অপোজ করেছিল, সেটা হচ্ছে ভারতবর্ষ। এবং তার পরবর্তী সময় থেকে দেখেছি যে ভারত কিন্তু চীনকে কাউন্টার করবার জন্য ইন্ডো প্যাসিফিক, অর্থাৎ ইন্ডো প্যাসিফিকের যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, জাপান বা অস্ট্রেলিয়ার মতো দেশের সাথে তারা কোয়াড্রুপার্টাইট অ্যালায়েন্সে এসে তারা দক্ষিণ চায়না যে সি, সাউথ চায়না সি, সেখানে কিন্তু তাদের নেভাল প্রেজেন্স বাড়িয়েছে। ইন্ডিয়ান ওশানে চায়নাকে কিভাবে কাউন্টার করা যায়, সেই জায়গাগুলোতেও কিন্তু ভারতবর্ষ অনেক বেশি তাদের নেভাল যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটাকে কিন্তু অনেক বেশি এনহ্যান্স করেছে। এবং পাশাপাশি এই জায়গা থেকে তাহলে বলতে আপনি চাইছেন যে এই যে চীনের এই যে আগ্রাসী নীতির বিরুদ্ধে ভারত অনেকগুলো ট্র্যাকে কিন্তু মানে ঠিক পদক্ষেপগুলোই তারা নিতে পারছে, একেবারেই তাই। এবং এর পাশাপাশি যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা বোঝাটা খুব দরকার, সেটা হচ্ছে ভারতের যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে যে রিসেন্টলি যে একটা প্রক্সিমিটি তৈরি হয়েছে, যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, এটাও কিন্তু চীন খুব একটা ভালোভাবে দেখছে না। ওকে, পার্থ ভৌমিক, আমি আসছি যে ভারত সরকার যখন এরকম একটা মানে কড়া স্টান্সই নিয়েছে অনেকগুলো জায়গা থেকে, কারণ চীনের একটা মাইট আছে, তার অর্থনীতি শক্তিশালী, যদিও ওই দেশের মধ্যে আভ্যন্তরীণ অনেকগুলো যতই সংবাদ চেপে রাখার চেষ্টা করা হোক না কেন, ওই দেশের শ্রমিক শ্রেণীর যে বিদ্রোহটা, ওইসব খবরগুলো কিন্তু আমাদের কাছে প্রতি মুহূর্তে আসছে, এবং সেই জায়গা থেকে বর্তমান সরকার যে পদ্ধতিতে এগোচ্ছে, সেটাকে হঠাৎ করে আজকে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয়ের অভাব বলা হচ্ছে যে তারা ঠিকমতো করে বিষয়টাকে ট্যাকেল করতে পারছে না। কিন্তু আমরা কি সত্যি এই ধারণা নিছক রাজনীতিটাকেই আশ্রয় করা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে? পার্থ ভৌমিক, দেখুন, ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে যে সমন্বয়ের অভাব, যতই সুগার কোটিং করে আমরা কথা বলি, মোদ্দা কথাটা হচ্ছে প্রধানমন্ত্রী দেশের মানুষকে জানিয়েছিলেন যে আমাদের দেশে কোনো আগ্রাসন ঘটেনি, কোনো সেনাবাহিনীর কোনো দেশের লোক ঢোকেনি, কিচ্ছু হয়নি। কদিন আগে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন না চীনের সেনাবাহিনী ঢুকেছে, আজকে আবার হোম মিনিস্ট্রি জানাচ্ছে না 6 মাস ধরে কিছু আগ্রাসন হয়নি।
ভারতবর্ষের মানুষকে এই মিথ্যের মধ্যে রাখার কারণটা কি? আপনি বলছেন স্টেপস নেবার কথা, যে আমরা অনেক স্ট্রং স্টেপস নিচ্ছি। আমাদের সেনাবাহিনী জওয়ানরা কিন্তু পিছন ফিরে পালানো শেখেননি, তারা পিছন ফিরে পালাচ্ছেন না। আজকের এত ইম্পর্টেন্ট দিনে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার কি মনে হয়নি প্রধানমন্ত্রী একটা বক্তব্য রাখা উচিত ছিল? আপনার কি মনে হয়নি প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাব দেওয়া উচিত ছিল? এমনকি আপনি 61 সালে 62 সালে চলুন, নেহেরু যে সময় বিপক্ষ নেতা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করছেন নেহেরুজিকে, কিন্তু সেই সময়টা দেওয়া হয়েছে, 1 ঘন্টার উপর স্পিচ ছিল, যে কোনো আপনি খুলে দেখবেন তখনকার দিনের এগুলো আর্কাইভে পাওয়া যায়। কিন্তু আজকে 30 সেকেন্ড জাতীয় কংগ্রেসের পরিষদীয় দলের নেতা, আমার বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী 30 সেকেন্ড সময় চেয়েছিলেন, সেটুকু পর্যন্ত অ্যালাউ করা হয়নি। প্রশ্নের উত্তর দিতে ভয় পাচ্ছেন কেন? আমাদের বারবার ধরে বলছি, আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম ভীষণ এক্সটার্নাল, চীনের আগ্রাসন নিয়ে কারো কোনো দ্বিমত নেই, চীনের ইন্টেনশন নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। আমাদের দ্বিমতের প্রশ্নটা অন্য জায়গায়, যে ভারতবর্ষের মানুষের, সাধারণ মানুষের জানার অধিকার আছে না নেই, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আদৌ আমাদের কোনো এরিয়া চলে গেছে কি যায়নি। আপনারা বিদেশ মন্ত্রকের মিটিংয়ের কথা বললেন, বিভিন্ন সংবাদপত্রের নিউজ দেখুন, বিদেশ মন্ত্রকের মিটিংয়ে LAC শব্দ, এই শব্দবন্ধটা কোথাও নেই। এই প্রথমবার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই শব্দবন্ধটা এই যে মিটিংয়ের নির্যাস, তাতে কোথাও নেই। কেন নেই? আমরা কি LAC-কে অস্বীকার করছি? আমরা কোন জায়গা থেকে আমরা পিছিয়ে আসতে বাধ্য হচ্ছি? কেন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলতে পারছে না? প্রধানমন্ত্রীর পার্লামেন্টের বাইরের ভাষণে একবারও চীন শব্দটা উচ্চারণ করছেন না, একবারও লাদাখ শব্দটা উচ্চারণ করছেন না। আমরা কি সেই ট্র্যাপে পা দিয়ে ফেলেছি যেটা চীন আমাদের জন্য পেতেছিল? প্রধানমন্ত্রীর ইমেজকে রক্ষা করতে গিয়ে আমরা কি ভারতবর্ষের বর্ডারকে অসুরক্ষিত করে ফেলেছি? চমৎকার। আমি এই পয়েন্টটাই ঠিক মানে আসতে চাইবো পরবর্তী অধ্যায়ে। তার কারণ হচ্ছে এই নিরাপত্তার প্রশ্নে চীনের আগ্রাসী মনোভাব, এগুলো নিয়ে কোনো রকম দ্বিমত কারোর মধ্যেই নেই, কিন্তু কোথাও গিয়ে যে পয়েন্টটা পার্থ আজকে গোটা এই পয়েন্টটা নিয়ে কিন্তু গোটা দেশের মানুষের কাছে কিন্তু একটা আগ্রহ রয়েছে, এবং বাংলার মানুষের তো বটেই। তার কারণ হচ্ছে বাংলার মানুষ চীনকে খুব ভালো মতো বিভিন্ন পর্যায়ে তারা দেখতে দেখতে বড় হয়েছে, চীন পাকিস্তান দুটোকেই। ফলে এই পয়েন্টটা নিয়ে আমি আসবো, সমীরবাবুর কাছে আসবো, সম্পূর্ণার কাছে আসবো, অনুপম সবার কাছে আসবো। তবে একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।